সুপ্রিয় দর্শক মণ্ডলী, আরসিটিভি আয়োজিত ডক্টর স্টক প্রোগ্রামে আপনাদেরকে স্বাগতম। আমি ডক্টর নুরনবী ফয়সাল, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হসপিটাল, পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট। আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর আবু জাহিদ বসুনিয়া স্যার, সহকারী অধ্যাপক, রংপুর মেডিকেল কলেজ হসপিটাল, রংপুর। স্যার, আপনাকে স্বাগতম। ধন্যবাদ ডক্টর ফয়সাল। আরসিটিভিকে ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, আমাদের বাংলাদেশে দেখা যায় যে ম্যাক্সিমাম টাইমে অনেক ধরনের হৃদরোগ দেখা যায়। তো আমি জানতে চাচ্ছিলাম যে হৃদরোগটা কী এবং কি কি অসুখ হৃদরোগের মধ্যে আসে। ধন্যবাদ। হৃদরোগ বললেই আমরা সাধারণত বুঝি যে হার্ট অ্যাটাক, যেটা আমাদের মেডিকেল পরিভাষায় বলা হয় ইসকিমিক হার্ট ডিজিজ বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, এমআই। তো এটা সাধারণত আমরা একটা কমন আমাদের ধারণা যে হৃদরোগ মানে হার্ট অ্যাটাক। তবে হার্টের অন্যান্য অসুখও হৃদরোগের মধ্যে অন্তর্ভুক্ত। যদি আমরা একটু আলোচনা করি যে হার্টের পেরিকার্ডিয়াম আছে বা হার্টের একটা লেয়ার আছে পেরিকার্ডিয়াম, সেই পেরিকার্ডিয়ামের মধ্যে যদি প্রদাহ হয় পেরিকার্ডাইটিস বলে। তারপর একটা লেয়ার আছে মায়োকার্ডিয়াম, সেখানেও অনেক ধরনের রোগ হয়, সেগুলোকে আমরা বলি হাইপারট্রপিক কার্ডিওমায়োপ্যাথি, রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি, অর্থাৎ হার্টের মাংসপেশিজনিত রোগ। আবার আমরা দেখি যে হার্টের মধ্যে 4টি ভাল্ব আছে, সেই ভাল্বগুলোর অনেক সময় সমস্যা হয়ে যায়। ছোটোবেলায় যারা বাতজনিত রোগে ভোগেন, রিউমেটিক ফিভারে যারা ভোগেন, পরবর্তীকালে দেখা যায় সেই ভাল্বগুলো অ্যাফেক্টেড হয়। সেই ভাল্ব অ্যাফেক্টেড হয়ে ভাল্বের মুখ চিকন হয়ে যায় অথবা ভাল্ব লিকেজ করতে পারে। সুতরাং ভাল্বজনিত রোগও এক ধরনের হৃদরোগ। আবার কিছু কিছু রোগ দেখা যায় হার্টের যে গতি আছে, আমরা জানি মিনিটে 60 থেকে 90 বার হার্ট বিট দেয়, সেই গতিটা অনিয়মিত হয়ে যায়, সেটা এক ধরনের রোগ। আবার জন্মগতভাবে কিছু কিছু বাচ্চা দেখা যায় ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে, হৃদরোগের ত্রুটি নিয়ে, যেমন হার্টে ফুটা নিয়ে জন্মগ্রহণ করে, এএইচডি ভিএইচডি বলা হয়। অনেক বাচ্চা জন্মের পরে নীল হয়ে যায়, যেটা বলি আমরা টেট্রালজি অফ ফ্যালট বা টিজিএ, ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারিজ। তো বাচ্চাগুলো এই ধরনের রোগ নিয়ে আসে। তো সমস্ত কিছু রোগই কিন্তু আসলে হৃদরোগের অন্তর্ভুক্ত। তো বেসিক্যালি আমরা হৃদরোগ বলতে যেটা বুঝি যে হার্ট অ্যাটাক হওয়া বা ইসকিমিক হার্ট ডিজিজ হওয়া বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হওয়া, এমআই হওয়া, এইটাকে আমরা সাধারণ অর্থে বুঝি। তবে এই জিনিসটাকে আমরা এখন গুরুত্ব দিচ্ছি। কেন গুরুত্ব দিচ্ছি? যে এখন বর্তমান যুগটা অসংক্রামক ব্যাধির যুগ। আমরা সংক্রামক ব্যাধি যেগুলো মিজেলস, মাম্পস, এগুলো কিন্তু আমরা কমিউনিকেবল ডিজিজ বলে এগুলো কিন্তু আমরা অনেকটা নিয়ন্ত্রণ করতে পেরেছি, বিশেষ করে ভ্যাকসিনেশন এবং ইপিআই প্রোগ্রাম আবিষ্কার হওয়ার ফলে। কিন্তু নন কমিউনিকেবল ডিজিজগুলো এখন আমাদের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে হৃদরোগ, ডায়াবেটিস, ক্যান্সার, এগুলো ডে বাই ডে বেড়ে যাচ্ছে। তো এই জন্য এই নন কমিউনিকেবল ডিজিজের একটা অন্যতম হলো হৃদরোগ বা হার্ট অ্যাটাক। স্যার, আমাদের দেশে সবচেয়ে এতগুলো আপনি যে রোগের কথা বললেন, সবচেয়ে বেশি আলোচিত রোগ হলো হার্ট অ্যাটাক। আমি স্যার জানতে চাচ্ছিলাম হার্ট অ্যাটাকটা কী এবং এটা কেন হয়। ধন্যবাদ। হার্ট অ্যাটাক বা এমআই বা ইসকিমিক হার্ট ডিজিজ, এটা হচ্ছে যে হার্ট রক্ত সরবরাহ করে, প্রতি মিনিটে 60 থেকে 90 বার পাম্প করে এবং প্রতি মিনিটে 5 থেকে 6 লিটার ব্লাড পাম্প করে, সারা শরীরে রক্ত সরবরাহ করে। তো হার্ট একটা গুরুত্বপূর্ণ কাজ করে। এই কাজটা কিন্তু মায়ের পেটে 1 মাসের মধ্যে থেকে হার্টের পাম্প শুরু হয় এবং আজীবন হার্ট পাম্প করে যায়। এটা শেষ হয় যখন লাইফ এন্ড হয়ে যায়। when heart stops, life ends. তো প্রতিনিয়ত হার্টকে এই কাজটা করতে হয়। এটা করার উদ্দেশ্য কি? হার্ট রক্ত পাম্প করে, সারা শরীরকে রক্ত সরবরাহ করে। আপনি দেখেন যে আমরা যে একটা ইঞ্জিনের সাথে তুলনা করি, একটা ইঞ্জিন পেট্রোল ছাড়া চলে না, ঠিক তেমনি আমাদের দেহে রক্ত ছাড়া শরীর চলবে না। শরীরের প্রত্যেকটা কোষে রক্ত দরকার। কারণ কি? রক্তের মাধ্যমে খাদ্যের সারাংশ, হরমোন, এই জিনিসগুলো সারা শরীরেই সরবরাহ হয় এবং এই সরবরাহ কাজটাই হার্ট করে। কিন্তু লক্ষণীয় যে হার্ট তার নিজের রক্তের জন্য দুটো রক্তনালীর উপর নির্ভর করে, একটা লেফট করোনারি আর্টারি, একটা রাইট করোনারি আর্টারি। লেফটটা আবার দুই ভাগে ভাগ হচ্ছে, লেফট মেইন করোনারি আর্টারি, তারপরে এলএডি অ্যান্ড এলসিএক্স, লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, লেফট সার্কামফ্লেক্স আর্টারি। অর্থাৎ এই রক্তনালীগুলো খুব সূক্ষ্ম, সুতার মতো, 2 to 5 মিলিমিটার। যে হার্ট আমাদেরকে বাঁচিয়ে রাখছে, সারা শরীরে রক্ত সরবরাহ করছে, অথচ তার নিজের রক্ত সরবরাহের জন্য, তার মাংসপেশিতে রক্ত সরবরাহের জন্য মাত্র 2টি রক্তনালী এবং খুব চিকন রক্তনালী।
তো এই রক্তনালীতে যদি কোনো কারণে চর্বি জাতীয় পদার্থ জমে ব্লক তৈরি করে, রক্ত চলাচল বা সরবরাহে বাধার সৃষ্টি করে, তখন হাড়ের মাংসপেশি প্রয়োজনীয় রক্তের সারাংশ, খাদ্যরস এবং তার পুষ্টির জন্য প্রয়োজনীয় উপাদান পায় না, ফলে সেই মাংসপেশিটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেলে পরবর্তীতে সে তার ঠিকমতো পাম্প করতে পারে না, যার কারণেই দেখা যায় শরীর অন্যান্য জায়গায় রক্ত সরবরাহ কমে যাচ্ছে এবং হাড়ের মাংসপেশি নষ্ট হয়ে যাচ্ছে। এই সমুদায় ব্যাপারটাই হলো ইসকিমিক হার্ট ডিজিজ বা এমআই, বা আপনি যেটা বললেন হার্ট অ্যাটাক। স্যার নিশ্চয়ই এটা আরও অনেক লক্ষণ নিয়ে আসে, তো আমি স্যার জানতে চাচ্ছিলাম যে লক্ষণগুলো কি কি হার্ট অ্যাটাকের? হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে হার্ট অ্যাটাকের লক্ষণগুলো কি। লক্ষণগুলোর মধ্যে অনেকগুলো লক্ষণ আছে। তো মেইন লক্ষণ হলো যে বুকে ব্যথা হওয়া, বুকের মাঝখানে তীব্র ব্যথা হয়। তো এই ব্যথাটা দেখা যায় যে অনেক সময় ধরে থাকে, যেটা আমরা এমআইয়ের ব্যথা বলি, যে 30 মিনিটের অধিক সময় থাকতে পারে। ব্যথাটা খুব তীব্র হয় এবং সেটা বুকের মাঝখান থেকে শুরু হয়ে এটা বিভিন্ন দিকে যেতে পারে, যেমন ঘাড়ের দিকে যায়, চোয়ালের দিকে যায়, গলার দিকে যেতে পারে, কবজির দিকে যেতে পারে, বাঁ হাতের ইনার স্পেক্ট অফ দ্য আর্মের দিকে যেতে পারে। ইভেন এই ব্যথাটা পিছনের দিকে যেতে পারে। আবার হাতটা যেহেতু এভাবে থাকে, অনেক সময় পেটের দিকে ব্যথা আসে, অনেক সময় অনেকে পেটে ব্যথা নিয়ে আসে, যেটা গ্যাস্ট্রিক মনে হয়, কিন্তু দেখা গেলো তার হার্ট অ্যাটাক হয়ে গেছে। অনেক সময় কানেও ব্যথা নিয়ে আসে। তো একটা ব্যথা একটা অন্যতম লক্ষণ। পাশাপাশি দেখা যায় যে এই রুগীগুলোর, হার্ট অ্যাটাকের রুগীগুলোর শ্বাসকষ্ট হতে পারে, সেটা একটা লক্ষণ। অনেক সময় রুগীর প্যালপিটেশন হয়, বুক ধড়ফড় করে, অনেক সময় রুগীর গা ঘেমে যায়, অনেক সময় রুগীর বমি নিয়ে আসে, বমি হতে পারে, হার্টের গতি কমে যেতে পারে, অনেক সময় রুগীর প্রেশার বেড়েও যেতে পারে, আবার অনেক সময় রুগীর প্রেশার কমে যায়, কমে গিয়ে রুগী শকেও যেতে পারে। তো এই সমস্যাগুলো যদি আমরা পাই, পাশাপাশি কতগুলো রিস্ক ফ্যাক্টর আছে, তাহলে আমরা ধারণা করে নিই যে তিনি হৃদরোগে আক্রান্ত। স্যার আমাদের বাংলাদেশে প্রেক্ষাপটে কারা বেশি ঝুঁকির মধ্যে আছে এই হার্ট অ্যাটাক নিয়ে? ঝুঁকির মধ্যে আমরা দেখি যে পুরুষরাই বেশি ঝুঁকিপূর্ণ, 45 বছরের উপরে পুরুষরা, এবং মহিলারা আফটার 55 ইয়ার্স, যখন মহিলারা মেনোপজে যায় তখন পুরুষ এবং মহিলা সমান ঝুঁকিপূর্ণ। তবে এখন দেখা যাচ্ছে অল্প বয়সেও আমরা এই হার্ট অ্যাটাকের রোগী পাচ্ছি। পাশাপাশি যারা হার্ট অ্যাটাকের অন্যতম কারণ বলা হচ্ছে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস। আজকে উচ্চ রক্তচাপকে বলা হচ্ছে নীরব ঘাতক। এটা প্রাথমিক অবস্থায় এর কোনো লক্ষণ থাকে না, একটা পর্যায়ে গিয়ে যখন উচ্চ রক্তচাপ তার যে লক্ষণগুলো এবং তার ক্ষতিকারক জিনিসগুলো প্রকাশ পায়, বিশেষ করে উচ্চ রক্তচাপ হার্টকে যেমন এফেক্ট করে, কিডনি এফেক্ট করে, স্ট্রোক হয়ে যেতে পারে। তো এই জন্য উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস এই দুটো একটা যাদের আছে তারা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পাশাপাশি যাদের রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি, চর্বির পরিমাণ বেশি, তারা ঝুঁকিপূর্ণ। এবং যারা কম কায়িক পরিশ্রম করেন, বিশেষ করে আমাদের মডার্ন এই ডিজিটাল যুগে আমরা নড়াচড়া কম করি, আমরা সারাদিন বসে টেবিল ওয়ার্ক করি, কিন্তু আমরা হাঁটা চলাফেরা করি না, আমরা ঝুঁকিপূর্ণ। যারা কায়িক পরিশ্রম করি না, এবং খাদ্যাভ্যাস একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। দেখা গেল যে আমরা চর্বি জাতীয় খাদ্য গ্রহণ করছি, অধিক ক্যালোরিযুক্ত খাদ্য গ্রহণ করছি, এবং শাকসবজি, ফলমূল, ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল খাইতে বলা হয়, সেটা আমরা গ্রহণ করতেছি না। আমরা ফাস্ট ফুড খাচ্ছি, কেন ফুড খাচ্ছি, এই যে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস খাচ্ছি, আবার অনেকে অ্যালকোহলের অভ্যাস আছে। এই সমস্ত জিনিস যারা গ্রহণ করছে তারা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পাশাপাশি দেখা গেল যে আমাদের আরও কিছু অভ্যাসগত কারণ আছে, যে আমরা হাঁটা চলাফেরা করি না। বলা হচ্ছে যে হৃদরোগ প্রতিরোধের জন্য সপ্তাহে আপনাকে 30 থেকে 40 মিনিট, সপ্তাহে 4 থেকে 5 দিন হাঁটতে বলা হচ্ছে। তো এটা একটা গুরুত্বপূর্ণ। যারা এই কাজটা করেন না তারা ঝুঁকিপূর্ণ। তাহলে আমরা দেখলাম যাদের প্রেশার আছে, ডায়াবেটিস আছে, এবং যারা কোলেস্ট্রল বেশি, কায়িক পরিশ্রম কম করেন, অধিক ক্যালোরিযুক্ত খাদ্য গ্রহণ করেন, যারা হাঁটা চলাফেরা কম করেন, এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, অত বাবা মার হার্টের সমস্যা আছে, তাদেরও একটা হৃদরোগ হওয়ার ঝুঁকি থাকে। স্যার আমার পরবর্তী প্রশ্ন, যে এই হার্ট অ্যাটাকের প্রতিরোধের উপায়টা কি? ধন্যবাদ। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। জি স্যার। দেখা গেছে যে আমরা হৃদরোগের যে রেশিও, হৃদরোগের কারণে প্রতি বছর 1,79,00,000 লোক সারা বিশ্বে মৃত্যুবরণ করে, এবং এভাবে চললে
2030 সালে 2,30,00,000 লোক মৃত্যুমুখে পতিত হবে এবং সারা বিশ্বে যত মৃত্যু ঘটে তার 30% হলো হৃদরোগজনিত কারণে। তো সুতরাং দেখা গেছে যে আমরা যদি এই যে মৃত্যুর কথা আমি বললাম, সেই মৃত্যুর 75% হলো নিম্ন এবং মধ্যবিত্ত আয়ের দেশসমূহে। সুতরাং আমরাও এই রিজনে পড়ি, এই পরিসংখ্যান আওতায় পড়ি। তো ইম্পর্টেন্ট কথা হলো যে আমরা কিভাবে প্রতিরোধ করব। দেখা গেছে যে আমরা 80% ক্ষেত্রে হৃদরোগ প্রতিরোধ করা সম্ভব যদি আমরা আমাদের জীবনাচারে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনি। কেউ যদি ধূমপান না করে, অ্যালকোহল গ্রহণ না করে, তামাক জাতীয় খাদ্য গ্রহণ না করে, কায়িক পরিশ্রম করেন এবং জীবনাচারে পরিবর্তন আনেন এবং যে আমি হৃদরোগের যে ঝুঁকিগুলো বললাম, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখেন, তাহলে 80% ক্ষেত্রে হৃদরোগজনিত রোগ প্রতিরোধ করা সম্ভব। তাহলে স্যার আমরা লাইফস্টাইল মডিফিকেশন করলে এই রোগ থেকে আমরা অনেকটা প্রতিকার পেতে পারি। ইয়েস, অবশ্যই লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। স্যার এই হার্ট অ্যাটাকের স্যার চিকিৎসাটা কি হতে পারে? হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট, এটা জানা দরকার। আমাদের হৃদরোগের চিকিৎসাটা খুব দ্রুত করতে হয় এবং এটাকে এমার্জেন্সি চিকিৎসা বলা হয়। তো এমার্জেন্সি চিকিৎসার মধ্যে আরও যদি লক্ষণসমূহ, আমি আগে বলেছি লক্ষণসমূহ কি, লক্ষণগুলো থাকে, রিস্ক ফ্যাক্টরগুলো বা ঝুঁকিগুলো থাকে এবং তিনি যদি বুকে ব্যথা পান তাহলে দ্রুত একটা ইসিজি করে নিতে হবে। তিনি যেখানে থাকেন ইসিজি করে নিলে একজন মেডিকেল অফিসার থেকে শুরু করে মেডিকেল প্রফেশনাল যে কেউ ইসিজি বুঝতে পারেন এবং যদি ইসিজিতে হার্ট অ্যাটাকের লক্ষণ থাকে তাহলে দ্রুত তাকে ব্যবস্থা নিতে হবে। এখন একজন উপজেলা লেভেলে আছেন, ডিস্ট্রিক্ট লেভেলে আছেন, তো এই সমস্ত জায়গার ক্ষেত্রে কিছু কিছু ওষুধ দিয়ে পাঠাতে হবে। তো শুরুতেই তাকে হয়তো ক্লোপিডোগ্রিল 300 মিলিগ্রাম আমরা খেতে দিই, তারপরে হলো অ্যাসপ্রিন 300 মিলিগ্রাম আমরা এটা খেতে দিই। তারপরে দেওয়ার পর তার যেহেতু তীব্র ব্যথা হয়, ব্যথানাশক ওষুধ হিসাবে অনেক সময় মরফিন কিংবা যদি মরফিন না থাকে প্যাথেডিন দিয়ে পাঠানো হয়। কোথায় পাঠানো হবে? যেখানে সিসিউ আছে। অবশ্যই একজন হার্ট অ্যাটাকের রোগী শুড বি ট্রিটেড ইন দ্য সিসিউ যেখানে আছে সেখানে পাঠাতে হবে। সিসিউতে আসার পরে রুগীটাকে আমাদের ক্লোজ মনিটরিং করতে হবে, মনিটরে রাখতে হবে। মনিটরে রাখার পরেই হার্ট অ্যাটাকের বা এমআইয়ের প্রাথমিক চিকিৎসা বা ট্রিটমেন্ট অফ চয়েস হলো যে পিসিআই করা, পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন করা, অর্থাৎ যেখানে ক্যাথ ল্যাব আছে স্টেট পেশেন্টটাকে ক্যাথ ল্যাবে নিয়ে যাওয়া এবং এটা একটা টাইম ফ্রেম আছে যে হার্ট অ্যাটাকের 2 ঘন্টার মধ্যে যদি আমি তাকে ক্যাথ ল্যাবে নিতে পারি তাহলে ক্যাথ ল্যাবে নিয়ে তাকে আমি এনজিওগ্রাম করব। এনজিওগ্রাম করে যদি হার্টের রক্তনালী ব্লক থাকে দেন তাকে স্টেন্টিং করা, যেটা বাংলা অনেকে রিং বলে, মেডিকেল পরিভাষায় স্টেন্ট করা। বা যদি তার আরও বেশি ব্লক থাকে, 2-এর অধিক ব্লক থাকে, স্টেন্ট করা সম্ভব না হয় বাইপাস করা। এটা হলো ট্রিটমেন্ট অফ চয়েস বা মেন চিকিৎসা। এটা অনেক সময় করা সম্ভব হয় না, সব জায়গায় ক্যাথ ল্যাব ফেসিলিটি থাকে না। সেক্ষেত্রে আমাদের থ্রোম্বোলাইটিক কতগুলো ড্রাগ আছে, যেমন স্ট্রেপ্টোকাইনেস আছে, ফিব্রিনোলাইটিক ড্রাগের মধ্যে টেনিকটিপ্লেজ আছে। এই সমস্ত ওষুধ দ্রুততার সাথে দিয়ে দিতে হয়। দেওয়ার পরে আমরা আরও কিছু ওষুধ দিই, যেহেতু তার বুকে ব্যথা হয় পেশেন্টটাকে মনিটরে রেখে আমরা নাইট্রেট দিই, বিটা ব্লকার এবং এসি ইনহিবিটর। তারপরে হলো যে লিপিড লরিং ড্রাগ যেটাকে বলা হয় অ্যাটোরোভাস্টেটিন, সেটা দিই এবং পরবর্তীতে রুগীটাকে ক্লোজ মনিটরিংয়ে রেখে আমরা পরবর্তীতে যত দ্রুত সম্ভব তাকে আমরা ইন্টারভেনশন অর্থাৎ কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন ল্যাবরেটরি পাঠিয়ে তার এনজিওগ্রাম করার চিন্তা থাকে যদি সেটা সম্ভব হয়। স্যার আমাদের দেশে একটা ধারণা আছে যে হার্ট অ্যাটাক হলে অনেক ধরনের টেস্ট করতে হয় বা অনেক ধরনের টেস্ট দেওয়া হয়। তো আমি জানতে চাচ্ছিলাম স্যার যে হার্ট অ্যাটাক হলে আমরা কী কী টেস্ট করাতে পারি? ধন্যবাদ। হার্ট অ্যাটাক হলে আসলে ইসিজি একটা অন্যতম টুলস। দেখা যায় যে ইসিজিতেই আমরা 70 to 80% কেস আমরা ডিটেক্ট করতে পারি যে হার্ট অ্যাটাক আছে। অনেক সময় ইসিজি আবার নর্মালও থাকতে পারে, কিন্তু একটা লোকের বুকে ব্যথা হচ্ছে, ইসিজি নর্মাল, তো সেক্ষেত্রে আমরা সেখানে থেমে থাকবো না। আমাদের কতগুলো কার্ডিয়াক বায়োমার্কার আছে, যেমন ট্রোপোনিন আই, সিকেএমবি, তো আমরা সেগুলো করব। সেগুলো অনেক সময় দেখা যায় যে পজিটিভ হয়ে যায়, তখন সেটা পজিটিভ হওয়া মানে তার হার্ট অ্যাটাক হয়ে গেছে। অনেক সময় আমরা এক্সরে করি, ইকোকার্ডিওগ্রাম করি। ইকোকার্ডিওগ্রাম করলে আমরা হার্টের ভাল্ব কেমন আছে, হার্টের ওয়াল মোশন অ্যাবনর্মালিটি আছে কিনা, যেটা হার্ট অ্যাটাকে হয়, এবং হার্টটা কি বড় হয়েছে কিনা, হার্টের চতুর্দিকে পানি আছে কিনা, তো হার্টের গতিটা কেমন, সমস্ত কিছু আমরা ইকোতে বুঝতে পারি। তো এরপরে হলো যে আমরা এমনি বেসিক যেগুলো টেস্ট আছে সেগুলো তো আমরা করবোই, যেমন তার ডায়াবেটিস আছে কিনা, লিপিড লেভেল আছে কিনা, লিপিডের লেভেল কেমন সেটা দেখব।
পাশাপাশি আমরা এর পরবর্তীতে টেস্টের মধ্যে আমরা এনজিওগ্রামটা প্রাধান্য দিয়ে থাকি, যে পরবর্তীতে আমরা তাকে এনজিওগ্রাম করব। এনজিওগ্রাম কেন করব? এনজিওগ্রাম করে আমরা দেখব যে তার হার্টের রক্তনালীতে কোনো ব্লক আছে কিনা, স্টেনোসিস আছে কিনা, থাকলে কয়টা আছে, কোন জায়গায় আছে, সেটার উপর ভিত্তি করে আমরা ডিসিশন নিব যে তাকে স্টেন্ট করতে হবে কি হবে না। এবং যার একবার হার্ট অ্যাটাক হয়ে থাকে, স্টেন্ট করা হোক বা না হোক বা ওষুধের উপরে থাকুক, তার লাইফস্টাইল মডিফিকেশন সহ আজীবন কিছু ওষুধ খেতে হয়। কেন খেতে হয়? এই জন্য খেতে হয় যে ভবিষ্যতেও হয়তো তার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। একবার যার হার্ট অ্যাটাক হয়, আজীবন একটা সম্ভাবনা থাকে যে তার আবার হার্ট অ্যাটাক হতে পারে। এটা যাতে না হয় এই জন্য আমরা সবসময় সেই রোগীটাকে 3-4টা ওষুধ দিই এবং একটা ফলো আপ, একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর তার কনসার্ন ফিজিশিয়ানের সাথে যোগাযোগ রাখবেন, এটা আমরা বলে দিয়ে থাকি। ধন্যবাদ স্যারকে হার্ট অ্যাটাক নিয়ে অনেকগুলো আমাদের মধ্যে ইনফরমেশন দেওয়ার জন্য। ধন্যবাদ ডাক্তার ফয়সাল আপনাকে। RCTVকে আমি ধন্যবাদ দিচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং দর্শক শ্রোতাকেও আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী কোনো এক পর্বে নতুন কোনো বিশেষজ্ঞ স্যারের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ। Rangpur Community Medical College Hospital, for health, for education.